দেখতে দেখতে 1 মাস কেটে গেল তাদের। গায়ে হলুদ হলো নীলার মন মতো। আমাদের হলুদ হবে পাশাপাশি বসে একই স্টেজে। এক নতুন আলোয় আলোকিত করব একে অন্যের মুখ। তুমি আমি ঝুমুর মিলে অনেক মজা করব আমাদের শেষ প্রহরে। হলুদে নীলার নামের সাথে মিল রেখে নীলা পরেছিল নীল শাড়ি আর শ্রাবণ নীল পাঞ্জাবি। দুজনে পাশাপাশি বসে একে অন্যকে হলুদ লাগালো। দুজনে গানও গাইলো। সেদিন নীলার জন্য একটি স্বপ্নের দিন ছিল। নির্দিষ্ট আনুষ্ঠানিকতা শেষে নীলা শ্রাবণের বিয়ে হলো। অন্যান্য মেয়ের মতো শ্রাবণের বাড়ি যাওয়ার সময় নীলা কাঁদতে চায়নি তেমন, বরং হাসি মুখে বিদায় নিতে চেয়েছিল সবার থেকে। অন্যরা কেঁদেছিল খুব, তার মা, ঝুমুর ও তার বাবা। শ্রাবণের প্রতি নীলার পরিবারের ছিল অগাধ বিশ্বাস। সে বিশ্বাস নিয়ে শ্রাবণের হাতে নীলাকে তুলে দিল নীলার মা বাবা। তাদের বিশ্বাস শ্রাবণ কখনো তাদের মেয়েকে কষ্ট দিবে না, অনেক সুখে রাখবে নীলাকে। এ বিশ্বাস শুধু তাদের না, নীলা এবং ঝুমুরেরও। আর যেহেতু শ্রাবণের আপন বলতে তেমন কেউ নেই এবং সে তার সৎমাকে দেখতে পারে না, তাই তারা এও বিশ্বাস করত যে শ্রাবণ প্রায় নীলাসহ তাদের বাসায় এসে থাকবে। বিদায়বেলায় যত বিশ্বাস এবং আবদার তারা সবই বলল শ্রাবণকে। ঝুমুরকে পাঠানো হলো নীলার সাথে এবং সাথে নীলার কিছু বান্ধবীকেও। নীলা শ্রাবণ যখন তার বাসায় পৌঁছলো তখন সন্ধ্যা 7টা। শ্রাবণের বন্ধুবান্ধবী শ্রাবণের ঘর সাজালো। তার অভিভাবক হিসেবে মামা মামিরা তো ছিলই এবং দূর থেকে ছিল তার সৎ মাও। নীলাকে শ্রাবণের রুমে নিয়ে গেল তার বোন এবং বান্ধবীরা। শ্রাবণ তখনও বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। রাত বাড়তে থাকলে ঝুমুর এবং নীলার বান্ধবীরা শ্রাবণকে রুমে আসার কথা বললে সে বলল আরও পরে আসবে। রাত বাড়তে থাকলো, তবুও আসলো না সে। রাত 10টা বাজলে ঝুমুর এসে শ্রাবণকে ডেকে নিয়ে গেল রুমে। তারপর আরও কিছু আনুষ্ঠানিকতা চলল। বাঙালির সব কিছুতেই আনুষ্ঠানিকতার পরিমাণ এত বেশি যে মূল বিষয়টা মাঝে মাঝে আনুষ্ঠানিকতার আড়ালে হারিয়ে যায়। সকল আনুষ্ঠানিকতা শেষে ঝুমুর এবং অন্যরা বেরিয়ে গেল রুম থেকে। শ্রাবণের রুমে তখন সে, নীলা আর নীলার জড়ো হওয়ার সমস্ত লজ্জা। খুব সম্ভবত বিয়ে হওয়ার মাধ্যমে একজন মেয়ে একজন নারী হয়ে ওঠে, হয়তো তার পরিপূর্ণতা পায় মাতৃত্বে। এতদিনের সম্পর্কের পর বিয়ে, এতদিনের পরিচয়, অথচ নীলা এত লজ্জা নিয়ে বসেছিল, মনে হয় যেন সে আগে কখনো শ্রাবণকে দেখেনি। আজই তাদের প্রথম পরিচয়। কারো মুখে কোনো কথা নেই, না নীলার না শ্রাবণের। এই রাত্রির জন্য প্রথম প্রথম দুজনের শত কৌতূহল, শত অস্থিরতা, অথচ আজ দুজনেই নিশ্চুপ, নীরব। শুনো নীলা, আমাদের বাসর হবে শিউলি এবং গোলাপ ফুলের মূর্ছনায়। জোনাক পোকার আলোয় দুজন গল্প করব সারা রাত। অতীতের কোনো দুঃখ সেদিন আর ছুঁতে পারবে না আমায়। পৃথিবীর সমস্ত সুখ জানবে শুধু আমরা কতটা আপন হয়ে থাকবো। নীরবতা ভেঙে শ্রাবণ রুমের আলমারি খুলে কি যেন খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর আলমারি থেকে বের করলো 1 বোতল হুইস্কি। নীলা নিচু হয়ে থাকায় বুঝতে পারেনি শ্রাবণ কি খুঁজে বের করলো। সে ভাবলো শ্রাবণ তার দিকেই ফিরবে। তা না করে শ্রাবণ সরাসরি রুম থেকে বেরিয়ে গেল। নীলা পেছন থেকে একটি কথাই বলল, শুনো। কিন্তু তা মোটেও শ্রাবণের কান পর্যন্ত পৌঁছায়নি সেদিন। সে বন্ধুদের কাছে চলে গেল। শ্রাবণের আড্ডার রাত গভীর হতে লাগলো। নববধূও তখনও বসেছিল প্রতীক্ষায়। এই যেন শত জনমের প্রতীক্ষা তার। প্রতীক্ষার অবসান ঘটিয়ে শ্রাবণ যখন রুমে আসলো তখনও সে আগের জায়গায় বসা, ঠিক আগের মতোই যেভাবে বসেছিল তখন। আগের মতোই হাঁটুতে হাত রেখে মাথা নিচু করে বসেছিল। শ্রাবণ দরজা খুলে রুমে আসতেই নীলা মাথা উঁচু করে চোখ মেলে তাকালো তার দিকে। শ্রাবণ তখন পুরোপুরি মাতাল। কেউ যখন মাতাল থাকে তখন তার কাছে পুরো পৃথিবী একরকম মনে হয়। তার কাছে সবই তখন মদের আসর। তেমনি শ্রাবণের কাছেও তাই মনে হচ্ছিল। বহু আকাঙ্ক্ষিত মানুষটি আজ শ্রাবণের চোখের সামনে, তারই প্রতীক্ষায় বসে আছে, অথচ তার কোনো আগ্রহ নেই। আগ্রহ নেই সে মানুষটিকে কাছে টেনে নেবার, নিজের মতো করে কিছু বলার, নিজের মতো করে ভালোবাসার। শ্রাবণের এই অবস্থা দেখে নীলা পুরো হতবাক। এমনিতেই অনেক রাত জেগে আছে কেবল এই মানুষটার জন্য, আর সে কিনা এভাবেই এলো, তাও আবার এমন একটি রাতে, যে রাতের জন্য কত কথা জমিয়ে রেখেছিল সে, যে রাতের জন্য একটি মাস অধীর অপেক্ষায় ছিল। সেদিন সে রাতেই তার প্রিয় মানুষটিকে একরকম মাতাল অবস্থায় দেখে খুব কান্না শুরু করলো নীলা। নিজেকে বুঝ দেওয়ার জন্য সারা দুনিয়া ঘুরে কত শত কারণ খুঁজতে লাগলো। নীলাও সেদিন আগেকার শ্রাবণের মতো নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য
কিছু ভুল ভাবনা খুঁজে নিল। তার সে ভাবনাগুলো ছিল, সে তো তেমন মদ খায় না, হয়তো আজ বন্ধুবান্ধবের অনুরোধে খেয়েছে। বন্ধুবান্ধব তো সবসময় আসবে না, তাই আর কখনো এমন করবে না। তার তো এসব অভ্যাস ছিল না কখনো, আমার কারণেই তো এমন হয়েছে। আমাকেই তো দূর করতে হবে আবার, ইনশাআল্লাহ আমি পারবো। সব ধারণার শেষেও তার মনে একটা প্রশ্ন থেকেই যায়, সব জেনে শুনে আজ কেন এমন করলো সে? এসব ভাবনা শেষে নীলা শ্রাবণকে ধরে বিছানায় নিয়ে আসলো। শ্রাবণ নীলাকে বারবার সরিয়ে দিতে লাগলো আর মাতাল অবস্থায় বলতে লাগলো, আমাকে ছুবি না, তুই তুই আমার কাছেও আসবি না। তবে নীলা ছাড়লো না। সে শ্রাবণকে শুইয়ে দিয়ে শ্রাবণের পাশে বসে একা একা কাঁদতে লাগলো। তখন তার মাথায় নানা চিন্তা এসে ভিড় জমাতে লাগলো। তার শৈশব, কৈশোর, যৌবন, প্রেম, ঝগড়া সব। ভীষণ মন খারাপের সময়গুলোতে অতীত সব স্মৃতিই বারবার ফিরে আসে স্মৃতির পাতায়। নীলা যখন তার অতীত বর্তমান নিয়ে ভাবনায় ব্যস্ত, অন্যদিকে শ্রাবণ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এই রাত নিয়ে কত শত স্বপ্ন ছিল নীলার। শ্রাবণ তার মনের জমানো সব স্বপ্নই নষ্ট করে দিল। সারাদিনের ব্যস্ততায় নীলাও অনেক ক্লান্ত ছিল, তার উপর অনেক রাত হয়ে গিয়েছিল। শ্রাবণের মুখের দিকে ফিরে সেও শুয়ে পড়ল। সকাল 7টা বাজেই ঘুম ভেঙে গেল অচেতনভাবে ঘুমানো শ্রাবণের। ঘুম ভাঙতেই চোখ পড়ল নীলার দিকে। নীলার মুখ দেখেই সে বুঝেছিল সে অনেক বেশি কষ্ট পেয়েছে কাল, অনেক বেশি আশাহত হয়েছে। নীলার নিষ্পাপ মুখ নিজের মতো করে বসে বসে দেখতে লাগলো শ্রাবণ। কতদিন নীলাকে নিজের মতো করে দেখে না সে। হাত দিয়ে কপালের উপর ভেসে আসা চুল স্পর্শ করতে গিয়েও হাত সরিয়ে নিল সে। নীলাকে নিজের এতটা কাছে পেয়েও স্পর্শ করলো না সে। প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও স্পর্শ করলো না সে। অথচ একটা সময় কেবল একটু স্পর্শ করা নিয়ে কত শত আবদার ছিল তার। কিছু কিছু মানুষ খুব অদ্ভুত, যখন তাদের অধিকার থাকে না তখন তারা অনেক বেশি অধিকার দেখাতে চায়, আর যখন অধিকার থাকে তখন তারা প্রাপ্ত অধিকারের প্রতি উদাসীনতা দেখায়। নীলার যখন ঘুম ভাঙল তখন সকাল 8টা। চোখ মেলে সে আর শ্রাবণকে পেল না, পেল ঝুমুর আর নিজের বান্ধবীদেরকে। তারা কিছুটা হেসে উঠল নীলার দিকে তাকিয়ে, আর একের পর এক প্রশ্ন করে নীলাকে পাগল করে তুলল। ঝুমুর কিছুটা লজ্জায় চুপ করে রুম থেকে বেরিয়ে গেল। নীলার বান্ধবীদের কেউ কেউ ঝুমুরকে উদ্দেশ্য করেও কিছু বলতে লাগলো। তখন ঝুমুর গিয়ে শ্রাবণকে খুঁজতে লাগলো। শ্রাবণ ততক্ষণে ঘরের বাহিরে গিয়ে দেখছিল ডেকোরেশনের লোকজন আসলো কিনা। তারপর তাদেরকে সব কাজ বুঝিয়ে দিতে থাকলো। পাশে তার মামারাও ছিল। সব কাজ বুঝিয়ে দিয়ে শ্রাবণ রুমে ঢুকতে নীলার সব বান্ধবীরা তাকে আর নীলাকে নিয়ে মজা শুরু করে দিল। শ্রাবণ এমনভাবে কথা বলল যেন রাতে সব স্বাভাবিক ছিল। সে সবার সাথে তাল মিলিয়ে উত্তর দিতে লাগলো। নীলা কিছুই বলল না তেমন, কেবল তাকিয়েছিল শ্রাবণের চোখের দিকে। শ্রাবণ তার দিকে তাকিয়ে থাকা চোখগুলোর দিকে তাকায়নি একবারও। সে নীলার বান্ধবীদের সাথে তাল মিলিয়ে আড্ডাতে মেতে উঠেছিল। সবাই চলে গেলে নীলা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নীলার কান্নার বিপরীতে শ্রাবণ শুধু হাসলো আর হেয়ালি স্বরে বলল, এখনই এত কাঁদলে হবে? পরে কি করবে? পরের জন্য কিছু জমিয়ে রাখো। নীলা কোনো কথা শুনছিল না শ্রাবণের। সে কেবল কাঁদতে থাকলো। কান্না থামিয়ে বলল, কাল এমন করলে কেন তুমি? অবাক স্বরে শ্রাবণ বলল, কই কি করলাম আমি? কাল ওসব না খেলে হতো না। আমি খেতে চাইনি তো, বন্ধুরা জোর করে খাইয়ে দিয়েছে। তখন কিছুটা আক্ষেপ নিয়ে নীলা বলল, আমার থেকেও তোমার কাছে বন্ধুরা বেশি হয়ে গেল? এই প্রশ্ন শুনে অনেকখানি হেসে উঠল শ্রাবণ। শ্রাবণের হাসি দেখে অবাক না হয়ে পারল না নীলা। মনে প্রশ্ন ভিড় করলো তার, শ্রাবণ তাকে উপহাস করছে নাকি নিজেকে? আর উপহাস কেনই বা করবে? নিজে কোনো উত্তর না পেয়ে শ্রাবণকে জিজ্ঞেস করলো, তুমি হাসছো শ্রাবণ? জানো আমি কত কান্না করেছি কাল, আমার কত কষ্ট হয়েছিল? নীলা কথাগুলোর বিপরীতে শ্রাবণ একটু ক্ষোভের স্বরেই বলে উঠল, এবার ভাবো আমার কান্না ভেজা রাতগুলো কতটা কষ্টের ছিল, কতটা একাকিত্বের ছিল। আর তুমিই বা কবে আমাকে বন্ধুদের থেকে বেশি গুরুত্ব দিয়েছিলে? আমি তোমাকে যতটা গুরুত্ব দিয়েছি আগে সেগুলো দাও, তারপরে না হয় গুরুত্বের হিসেব করো এবং আমাকে প্রশ্ন করো। তোমার সাথে এখন এসব বলে সময় নষ্ট করতে চাই না। বাহিরে অনেক কাজ, আমাকে বের হতে হবে। আর কান্নাকাটির এসব নাটক বন্ধ করো। কিছুক্ষণ পর সবাই আসবে, সবাই দেখলে কি ভাববে? যাও ফ্রেশ হয়ে আসো। একথা বলেই শ্রাবণ রুম থেকে বেরিয়ে গেল। নীলা তখন ফ্রেশ হয়ে নতুন আত্মীয়দের সাথে দেখা করলো। ধীরে ধীরে সবাই আসা শুরু করলো।
নীলার মা বাবা আত্মীয় স্বজন সবাই আসলো, কেবল নীলার রেখে আসা হাসিটুকুই আর আসলো না। সবাই এসে নীলার খোঁজ নিতে লাগলো, আর হাসি মুখেই সবাইকে একটিই বুলি বারবার বলে যাচ্ছিল সে।